পৃথিবীর মানচিত্রে এমন একটা জায়গা যেখানে ১৫ শতকের আগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। কোনো আদিবাসী নেই, কোনো রাজ্য নেই, কোনো ইতিহাস নেই। একদম ফাঁকা নিঃসঙ্গ কয়েকটা আগ্নেয় দ্বীপ, আফ্রিকার পশ্চিম উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে খোলা আটলান্টিকের মাঝখানে। আর তারপর মাত্র কয়েকশো বছরের মধ্যে সেই ফাঁকা দ্বীপগুলোই হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে অন্ধকার এক ব্যবসার কেন্দ্রবিন্দু। লক্ষ লক্ষ মানুষের জীবনের শেষ স্মৃতি, তাদের শেষবার নিজের মহাদেশ দেখার জায়গা। আর আজ ২০২৬ সালে সেই একই দ্বীপরাষ্ট্র বিশ্বকাপ ফুটবলে খেলছে। ৫ লাখ মানুষের একটা দেশ, যাদের নিজস্ব কোনো প্রাকৃতিক সম্পদ নেই, যাদের মাটিতে ফসল ফলে না ঠিকমতো, তারাই আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল গণতন্ত্রগুলোর একটা। এই দ্বীপগুলোর নাম কাবু ভের্দে। আর এদের গল্পটা এতটাই অদ্ভুত, এতটাই বিপরীতমুখী যে শোনার পর আপনি ভাববেন একটা জাতি কিভাবে এমন অন্ধকার অতীত থেকে উঠে এসে নিজেকে নতুন করে তৈরি করতে পারে। আমি রানা, আর এটা শ্যাডো টেলস। চলুন আজ ঢুকি পড়ি ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক দ্বীপপুঞ্জের গভীরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য আসছে যা আপনাকে পুরো ভূগোল আর ইতিহাস সম্পর্কে ভাবনা বদলে দেবে। কাবু ভের্দে বা কেপ ভের্দে আসলে ১০টা আগ্নেয়গিরি থেকে জন্ম নেওয়া দ্বীপের একটা সমষ্টি। মোট আয়তন মাত্র ৪,০০০ বর্গ কিলোমিটারের একটু বেশি, ঢাকা শহরের চেয়ে সামান্য বড়। এই দ্বীপগুলো সেনেগালের ডাকার শহরের পশ্চিমে খোলা আটলান্টিকে ছড়িয়ে আছে। এখানে একটা মজার তথ্য বলি, কাবু ভের্দে নামের অর্থ পর্তুগিজ ভাষায় সবুজ অন্তরীপ। কিন্তু আসল ব্যাপার হলো এই দ্বীপগুলো মোটেও সবুজ নয়। বেশিরভাগ দ্বীপ শুষ্ক রুক্ষ আগ্নেয় পাথরে ঢাকা। নামটা এসেছে আফ্রিকার মূল ভূখণ্ডের একটা অংশ থেকে, যেটাকে পর্তুগিজরা কাপো ভ্যার্দ নামে ডাকত। তার থেকেই এই দ্বীপগুলোর নাম হয়ে গেছে, যদিও দ্বীপগুলো নিজেরাই তেমন সবুজ নয়। একটা নামের মধ্যেই লুকিয়ে আছে বিভ্রান্তির প্রথম চিহ্ন। ১৫ শতকের মাঝামাঝি পর্যন্ত এই দ্বীপগুলোতে কোনো স্থায়ী মানব বসতির প্রমাণ পাওয়া যায়নি। ১৪৬০ সালের দিকে পর্তুগিজ নাবিকরা কারো কারো মতে ইটালীয় নাবিকদের সহায়তায় প্রথম এই দ্বীপগুলো আবিষ্কার করে, আর ১৪৬২ সালে সান্তিয়াগো দ্বীপে প্রতিষ্ঠিত হয় রিবেইরা গ্রান্দে, যেটা পরবর্তীতে পরিচিত হয় সিদাদে ভেলহা নামে। এই শহরটার গুরুত্ব বোঝাটা জরুরি। রিবেইরা গ্রান্দে ছিল গ্রীষ্মমণ্ডলে ইউরোপীয়দের প্রতিষ্ঠিত প্রথম শহর। মানে পুরো ট্রপিক্যাল উইশ্বে ইউরোপীয়রা প্রথম যে শহরটা তৈরি করেছিল স্থায়ীভাবে বসবাসের জন্য, সেটাই কাবু ভের্দেতেই হয়েছিল। কিন্তু এই প্রথম হওয়ার গৌরবের পেছনেই লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে অন্ধকার একটা অধ্যায়ের সূচনা। ১৪৬৬ সালে পর্তুগিজ রাজা কাবু ভের্দের বাসিন্দাদের সেনেগাম্বিয়া থেকে গিনি পর্যন্ত আফ্রিকার উপকূলে একচেটিয়া ব্যবসার অধিকার দিয়ে দেন। এই একটা সিদ্ধান্তই বদলে দেয় দ্বীপগুলোর ভাগ্য। কেন? কারণ কাবু ভের্দের মাটি কৃষির জন্য উপযুক্ত ছিল না। বৃষ্টি অনিয়মিত, খাড়া নিয়মিত। তাই এখানকার অর্থনীতি নির্ভর ছিল একটা মাত্র জিনিসের ওপর, মানুষ কেনাবেচার ব্যবসা। রিবেইরা গ্রান্দে হয়ে উঠল আটলান্টিক দাস ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরগুলোর একটা। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে ধরে আনা মানুষদের প্রথমে এই দ্বীপে আনা হতো, তারপর এখান থেকে জাহাজে তোলা হতো ব্রাজিল আর ক্যারিবিয়ানের দিকে। ইতিহাসবিদদের হিসেব অনুযায়ী সবচেয়ে ব্যস্ত সময় বছরে প্রায় ৩,০০০ মানুষকে এখান দিয়ে পাচার করা হতো। সংখ্যাটা একটু চিন্তা করে দেখুন, ১৫১০ সালে সান্তিয়াগো দ্বীপে ছিল ১৬০ জন মুক্ত মানুষ আর ৩০ জন দাস। ৭-১৪ বছর পর ১৫৮০ সালে সেই সংখ্যা দাঁড়ায় ২,০০০ মুক্ত মানুষ আর ১৪,০০০ দাসে। মানে দ্বীপের জনসংখ্যার সিংহভাগই ছিল দাসত্বের শৃঙ্খলে বাঁধা মানুষ। এই সময়েই তৈরি হয় কাবু ভের্দের এক অদ্ভুত সামাজিক বাস্তবতা। ইউরোপীয় শ্বেতাঙ্গ উপনিবেশ আর পশ্চিম আফ্রিকা থেকে আনা মানুষদের মধ্যে যে সংমিশ্রণ ঘটে, তা থেকে জন্ম নেয় একটা সম্পূর্ণ নতুন জাতিসত্তা, ক্রিওল সংস্কৃতি। আজকের কাবু ভের্দিয়ানরা মূলত এই মিশ্র ঐতিহ্যেরই উত্তরসূরি। তাদের ভাষা ক্রিওল বা ক্রিওলু পর্তুগিজ আর পশ্চিম আফ্রিকান ভাষাগুলোর মিশ্রণে তৈরি একেবারে নিজস্ব একটা ভাষা। আজও সিদাদে ভেলহা শহরে দাঁড়িয়ে আছে একটা পাথরের স্তম্ভ, যাকে বলা হয় পেলোরিনহো। এই জায়গাতেই একসময় দাসদের প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো। ২০০৯ সালে ইউনেস্কো এই পুরো শহরটাকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে, ঠিক এই কারণেই, যাতে মানবতার এই অন্ধকার অধ্যায়টা কখনো ভুলে না যায় মানুষ। কিন্তু এই সমৃদ্ধি বেশিদিন টাকেনি। ফ্রান্সি জলদস্যু আর ইংরেজ আক্রমণকারীরা বারবার রিবেইরা গ্রান্দে আক্রমণ করেন। ১৫৮৫ সালে স্বয়ং ফ্রান্সিস ড্রেক পর্যন্ত আক্রমণ চালান এই শহরে। ১৭১২ সালের ফ্রান্সি আক্রমণের পর রাজধানী সরিয়ে নেওয়া হয় প্রায়া শহরে, যেটা আজও কাবু ভের্দের রাজধানী। আর তারপর এলো আরেকটা অভিশাপ, খাড়া। ১৮৭৩ সালে এমন ভয়াবহ খাড়া হয় যে দ্বীপের প্রায় অর্ধেক জনসংখ্যা মারা যায়। এই খাড়া আর দুর্ভিক্ষের চক্র বারবার ফিরে এসেছে কাবু ভের্দের ইতিহাসে, শতাব্দীর পর শতাব্দী ধরে। ১৮৭৬ সালে পর্তুগাল অবশেষে দাস ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু ততদিনে কাবু ভের্দে হয়ে গেছে এক দরিদ্র, ভুলে যাওয়া উপনিবেশ, যার অর্থনীতির ভিত্তি ছিল মানুষের যন্ত্রণা। আর সেই ভিত্তি ভেঙে পড়ার পর অবশিষ্ট ছিল শুধু খাড়াপ্রবণ রুক্ষ কয়েকটা দ্বীপ। বিংশ শতকে এসেও কাবু ভের্দের কষ্ট কমেনি। ১৯৪৯ সালে পর্তুগিজ ঔপনিবেশিক সরকার সান্তিয়াগো দ্বীপে তৈরি করে তাররাফাল বন্দি শিবির, যেখানে পর্তুগালের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যারা কথা বলত তাদের বন্দী করে রাখা হতো। এই বন্দি শিবির এতটাই কুখ্যাত হয়ে ওঠে যে একে ডাকা হতো মৃত্যুর শিবির। কিন্তু ঠিক এই অন্ধকার সময়ে জন্ম নেয় প্রতিরোধের বীজ। ১৯৫৬ সালে আমিলকার কাবরাল নামের এক তরুণ কৃষিবিদ প্রতিষ্ঠা করেন PAIGC নামের একটা রাজনৈতিক দল, যার লক্ষ্য ছিল কাবু ভের্দে আর গিনি বিসাউ দুটো পর্তুগিজ উপনিবেশকেই একসাথে স্বাধীন করা। আমিলকার কাবরাল আজও আফ্রিকার ইতিহাসে অন্যতম শ্রদ্ধেয় একটা নাম। তিনি একই সাথে ছিলেন কৃষিবিজ্ঞানী, কবি আর বিপ্লবী রাজনৈতিক চিন্তাবিদ।
দুর্ভাগ্যক্রমে স্বাধীনতা আসার মাত্র কয়েক মাস আগে ১৯৭৩ সালে তাকে হত্যা করা হয়। তিনি নিজে কখনো দেখে যেতে পারেননি তার স্বপ্নের সেই মুহূর্ত। কিন্তু তার আন্দোলন থেমে যায়নি। ১৯৭৪ সালে পর্তুগালে ক্যারোনেশন বিপ্লব ঘটে। স্বৈরাচারী শাসনের পতন হয়, আর তার ঠিক এক বছর পর ১৯৭৫ সালের ৫ই জুলাই কাবু ভের্দে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। ভাবুন তো, একটা জাতি যাদের ইতিহাস শুরু হয়েছিল দাস ব্যবসার কেন্দ্র হিসাবে, যাদের মাটিতে ফসল ফলে না ঠিকমতো, তারাই অবশেষে নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল। কিন্তু স্বাধীনতা পাওয়াটাই শেষ কথা ছিল না। আসল চ্যালেঞ্জ ছিল এই রুক্ষ সম্পদহীন দ্বীপগুলো নিয়ে একটা কার্যকর রাষ্ট্র গড়ে তোলা কিভাবে সম্ভব। এই প্রশ্নের উত্তরটাই বানিয়ে দিয়েছে কাবু ভের্দেকে আফ্রিকার সবচেয়ে অস্বাভাবিক এক সাফল্যের গল্প। স্বাধীনতার পর প্রথম প্রেসিডেন্ট হন আরিস্টিদেস পেরেইরা। প্রথম দিকে দেশ চলে একদলীয় শাসনে, পিএআইসিভি দলের অধীনে। কিন্তু ১৯৯০-এর দশকের শুরুতে যখন সারা বিশ্বে গণতন্ত্রীকরণের ঢেউ চলছিল, কাবু ভের্দেও নিজেকে বদলে ফেলে। ১৯৯১ সালে দেশে হয় প্রথম বহুদলীয় নির্বাচন, আর ক্ষমতার পালাবদল ঘটে শান্তিপূর্ণভাবে। এটা ছিল আফ্রিকার জন্য এক বিরল ঘটনা, একটা দেশ যেখানে সরকার বদল হয় ভোটের মাধ্যমে, রক্তপাত ছাড়াই। এরপর থেকে আজ পর্যন্ত কাবু ভের্দেতে একাধিকবার শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল হয়েছে দুটো প্রধান দল, পিএআইসিভি আর এমপিডির মধ্যে। আর ঠিক এই জায়গাতেই কাবু ভের্দে অন্য আফ্রিকান দেশগুলো থেকে আলাদা হয়ে যায়। ২০২৬ সালে ভিডেম গণতন্ত্র সূচক অনুযায়ী কাবু ভের্দে আফ্রিকার মধ্যে যৌথভাবে দ্বিতীয় সবচেয়ে গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচিত হয়েছে, মরিশাস আর দক্ষিণ আফ্রিকার সাথে, আর বিশ্বব্যাপী ৪০তম স্থানে আছে। একটু ভাবুন, ৫ লাখেরও কম মানুষের একটা দ্বীপরাষ্ট্র, যাদের কোনো তেল নেই, কোনো হিরে নেই, কোনো সোনার খনি নেই, তারা গণতন্ত্রের দিক থেকে বহু বড় বড় আফ্রিকান দেশকে পেছনে ফেলে দিয়েছে। শুধু গণতন্ত্র নয়, অর্থনৈতিক দিক থেকেও কাবু ভের্দে এক বিরল দৃষ্টান্ত। ২০০৭ সালে জাতিসংঘ কাবু ভের্দেকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের করে দেয়। বোতসোয়ানার পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে এই মর্যাদা অর্জন করে তারা। আর ২০২৫ সালে বিশ্বব্যাংক কাবু ভের্দেকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে। এই উত্থানের পেছনে মূল চালিকা শক্তি কি? পর্যটন আর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। মজার তথ্য হল, কাবু ভের্দেতে যত মানুষ বাস করে তার চেয়ে বেশি কাবু ভের্দিয়ান বংশোদ্ভূত মানুষ বিদেশে থাকেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র আর পর্তুগালে। এই প্রবাসী জনগোষ্ঠীর পাঠানো টাকা দেশের অর্থনীতির প্রায় ২০% যোগান দেয়। কাবু ভের্দেকে বোঝার জন্য শুধু ইতিহাস আর রাজনীতি জানলেই হবে না, এই দ্বীপগুলোর প্রাণ লুকিয়ে আছে তাদের সঙ্গীতে। মর্না নামে এক সুরেলা বিষণ্ণ ঘরানার সঙ্গীত কাবু ভের্দের আত্মার প্রতীক। এই গানের মূল সুরে থাকে সোদাদে নামে একটা অনুভূতি, যার সবচেয়ে কাছাকাছি বাংলা অর্থ হতে পারে বিরহ বেদনা বা প্রিয়জনের জন্য গভীর হাহাকার। এই অনুভূতিটা এতটাই গভীরভাবে জড়িয়ে আছে কাবু ভের্দের সংস্কৃতিতে যে একে বিশ্বের অনেক ভাষাতেই অনুবাদ করা কঠিন। কেন এই বিরহের সুর এত গভীর? কারণ এই দ্বীপের প্রায় প্রতিটা পরিবারেরই কেউ না কেউ দূর দেশে চলে গেছে কাজের সন্ধানে বা খরা থেকে বাঁচতে। প্রতিটা মর্না গান আসলে সেই বিচ্ছেদেরই এক সুরেলা দলিল। এই ঘরানার সবচেয়ে বিখ্যাত শিল্পী ছিলেন সেজারিয়া এভরা, যাকে বিশ্ব চেনে খালি পায়ের দিবা নামে। তিনি মঞ্চে কখনো জুতো পরতেন না। তার এই সাধারণ মাটির কাছাকাছি থাকার ভঙ্গিটাই তাকে করে তুলেছিল বিশ্বজুড়ে ভালোবাসার পাত্র। তার গান শুনে বহু মানুষ প্রথমবার জানতে পেরেছিল কাবু ভের্দে নামের এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রের অস্তিত্ব সম্পর্কে। গানের বাইরেও কাবু ভের্দে বিখ্যাত হয়ে উঠেছে ভিন্ন এক কারণে, উইন্ডসার্ফিং আর কাইট বোর্ডিংয়ে। সাল দ্বীপের উপকূলে বাতাস আর ঢেউয়ের যে বিশেষ সমন্বয় ঘটে, তা একে বানিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা ওয়েভ সেলিং গন্তব্য। এবার আসি আমাদের শুরুর সেই প্রশ্নে ফিরে, ২০২৬ সালে কাবু ভের্দে কেমন আছে? এই বছরটা কাবু ভের্দের জন্য এক ঐতিহাসিক বছর। ফুটবলে তুবারোইংস আজুইস বা নীল হাঙর ডাক নামে পরিচিত জাতীয় দল প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। মাত্র ৫ লাখ মানুষের একটা দেশের জন্য এটা এক অবিশ্বাস্য অর্জন। ভাবুন, এত ছোট একটা জনসংখ্যা নিয়ে বিশ্বকাপের মঞ্চে পৌঁছনো, এটা অনেকটা আগের সেই বিরোধাভাসেরই ধারাবাহিকতা, যেখানে ছোট্ট আর সীমিত সম্পদের একটা জাতি বারবার বড় বড় প্রতিষ্ঠিত শক্তিকে চমকে দেয়। পার্লিয়ামেন্টারি আর প্রেসিডেন্সিয়াল দুটো নির্বাচনই এই বছর অনুষ্ঠিত হচ্ছে। মে মাসের পার্লিয়ামেন্টারি নির্বাচনে পিএআইসিভি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, আর প্রধানমন্ত্রী উলিসেস কোরেইয়া এ সিলভা দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। নভেম্বরে হতে চলেছে প্রেসিডেন্সিয়াল নির্বাচন, যেখানে ঠিক হবে বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস আরেকটা মেয়াদ পাবেন কিনা, আর একই দল প্রেসিডেন্সি আর সরকার দুটোরই নিয়ন্ত্রণ নেবে কিনা। অর্থনৈতিকভাবেও দেশটা এগিয়ে চলেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কাবু ভের্দের অর্থনীতি ৬.৪% প্রবৃদ্ধি পেয়েছে, যা পর্যটন, পরিবহন আর সরকারি বিনিয়োগ দিয়ে চালিত। এমনকি মৎস্য আর জলজ খাতেও প্রবৃদ্ধি হয়েছে চোখ ধাঁধানোর হারে। তবে সব এক্সপার্ট প্রতিষ্ঠানের পূর্বাভাস একরকম নয়। কেউ বলছে প্রবৃদ্ধি কিছুটা কমবে, কেউ বলছে ধারাবাহিক থাকবে। কিন্তু সব হিসেবেই একটা জিনিস স্পষ্ট, কাবু ভের্দে এখনও আফ্রিকার দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটা।
তবে চ্যালেঞ্জও আছে। জলবায়ু পরিবর্তনের কারণে খরার সংখ্যা আজও দ্বীপগুলোর মাথার উপর ঝুলে রয়েছে। খাদ্যের প্রায় ৭৫% এখনও আমদানি করতে হয়। প্রাকৃতিক সম্পদের অভাব আজও একটা বাস্তবতা। কিন্তু এই সব কিছুর মধ্যেও কাবু ভের্দে বারবার প্রমাণ করেছে যে একটা জাতির শক্তি তার প্রাকৃতিক সম্পদে নয়, বরং তার প্রতিষ্ঠান, তার গণতন্ত্র আর তার অতীতের অন্ধকার থেকে শেখার সাহসে। তাহলে একবার পুরো গল্পটা মাথায় সাজিয়ে নেওয়া যাক। একটা জনশূন্য আগ্নেয় দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ প্রথম পা রেখেছিল দাস ব্যবসার লাভের আশায়। যে দ্বীপ হয়ে উঠেছিল লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণার সাক্ষী। যে দ্বীপ ভুগেছে খরায়, দারিদ্র্যে, ঔপনিবেশিক নিপীড়নে, বন্দি শিবিরের নিষ্ঠুরতায়। আর সেই একই দ্বীপ আজ আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল গণতন্ত্রগুলোর একটা, যাদের সংগীত সারা বিশ্বকে কাঁদিয়েছে, হাসিয়েছে, যারা এই বছর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে, যারা প্রমাণ করেছে সম্পদ না থাকলেও একটা জাতি নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। কাবু ভের্দের গল্পটা আসলে একটা প্রশ্ন রেখে যায় আমাদের সবার জন্য। একটা দেশের সত্যিকারের সম্পদ কি? তেল, খনি, সোনা, নাকি তার মানুষের ইচ্ছাশক্তি, তার প্রতিষ্ঠানের স্বচ্ছতা আর অতীতের অন্ধকার থেকে শেখার সাহস? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।